জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-19-07, কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 5, লেকচারের শিরোনাম এলিট তত্ত্ব। শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স 3য় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের 8ম অধ্যায় এলিট তত্ত্ব। এই অধ্যায়ে আমরা শিখব এলিটের সংজ্ঞা, এলিটের প্রকারভেদ বা বিভিন্ন প্রকার এলিট সম্বন্ধে প্যারেটো তত্ত্ব, প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব, মস্কার এলিট তত্ত্ব, রবার্ট মিশেলের এলিট তত্ত্ব, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে এলিটের ভূমিকা। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে খুব সহজেই এই জটিল ও কঠিন বিষয় তোমরা শিখতে পারবে। তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে এই কোর্সের জটিল বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবে। 3য় বর্ষে এই কোর্সটি একটু জটিল, এজন্য বেশি মনোযোগী হতে হবে। এই কোর্সের কিছু বিষয় জটিল, এগুলো শিখতে পারলে পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই তোমরা শিখতে পারবে বলে আমার বিশ্বাস। তো বন্ধুরা, মন থেকে সকল প্রকার দুশ্চিন্তা ধুয়ে ফেলো এবং মন স্থির করো। আমি আবার বলছি, মন থেকে সকল প্রকার দুশ্চিন্তা ধুয়ে ফেলো এবং মন স্থির করো। তো এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। কোর্স শিরোনাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, কোর্স কোড 23-19-07, ক্লাস নাম্বার 5, অধ্যায় 8, আলোচ্য বিষয় এলিট তত্ত্ব। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন আলোচনা করব এলিট সম্পর্কে। তো এলিটের সংজ্ঞা আলোচনায় আমরা বলতে পারি যে ইংরেজি এলিট শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। ফরাসি ভাষায় এর অর্থ হচ্ছে চয়েস, যার ইংরেজি প্রতিশব্দ চয়েস। বাংলায় এর অর্থ পছন্দ, বাছাই বা মনোনয়ন। ফরাসিরা এলিট বলতে কোনো শ্রেণী বা ব্যক্তি সমষ্টির বাছাইকৃত বা শ্রেষ্ঠতম অংশকে বুঝাতো। সপ্তদশ শতাব্দীতে উৎকৃষ্ট মানের পণ্য সামগ্রী বোঝাতে শব্দটি ব্যবহৃত হতো। 19বিংশ শতাব্দীর দিকে সমাজবিজ্ঞানীদের দ্বারা সুপেরিয়র শ্রেষ্ঠ
স্পেশাল গ্রুপ বিশেষ গোষ্ঠী, হাইয়ার র্যাঙ্ক উচ্চ মর্যাদা সম্পন্ন ইত্যাদি বোঝানোর জন্য শব্দটির ব্যবহার শুরু হয়। বিশেষ করে সমাজবিজ্ঞানী প্যারেটো ও মস্কা সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝানোর জন্য এলিট শব্দের প্রচলন করেন। সাধারণত এলিট বলতে সমাজের মুষ্টিমেয় ব্যক্তিবর্গকে বোঝায় যারা স্ব ক্ষেত্রে সর্বাধিক মর্যাদার অধিকারী ও প্রভাবশালী। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন গবেষক এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এলিটের সংজ্ঞা সম্পর্কে আরো বেশি বুঝতে পারবো এবং ধারণা আমাদের পরিষ্কার হবে। যেমন ভিলফ্রেডো প্যারেটো বলেছেন, এলিট হচ্ছে সে সকল সফল ব্যক্তিবর্গ যারা সমাজে এবং পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে অবস্থান করে। মিলস মনে করেন যারা সামাজিক স্তর বিন্যাসে নেতৃত্বপূর্ণ অবস্থানে থাকেন তারাই এলিট। তিনি আরো বলেন, এলিটরাই হচ্ছেন সমাজের উচ্চ পদ ও সম্পদের মালিক। তো এভাবেই আমরা এলিটের সংজ্ঞা দিতে পারি এবং বলতে পারি যে স্ব ক্ষেত্রে দক্ষতায় ও যোগ্যতায় শ্রেষ্ঠ, প্রভাবশালী ও প্রাধান্য বিস্তারকারী মুষ্টিমেয় ব্যক্তিবর্গই হচ্ছে এলিট। এবং এলিটের সংজ্ঞা থেকে আমরা এলিটের কতগুলো ক্রাইটেরিয়া আমরা পাবো, যেগুলো থাকলে তিনি বা তারা এলিট হবেন। যেমন এলিট হলো স্বতন্ত্র গুণাবলী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ। এরা খুবই সংখ্যালঘিষ্ঠ শ্রেণী। এলিটরা শাসন ক্ষমতার শীর্ষে অবস্থান করেন, স্ব ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন। এদের মধ্যে গোষ্ঠী অনুভূতি প্রবলভাবে বিদ্যমান থাকে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এলিটদের অস্তিত্ব অপরিহার্য। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এলিটের সংজ্ঞা এবং এলিটের কয়েকটি বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করলাম এবং এটি খুবই সহজ। একটু মনোযোগ সহকারে যদি তোমরা এটি শোনো এবং দেখার চেষ্টা করো তাহলে তোমরা এটা শিখে যাবে। এরপর আমরা আসবো এলিটের প্রকারভেদ বা বিভিন্ন প্রকার এলিট সম্পর্কে। তো এলিট সংক্রান্ত আলোচনায় আমরা দু ধরনের মতবাদ বা দু ধরনের এলিট আমরা পাবো। তো দু ধরনের মতবাদের মধ্যে ক নাম্বার থাকবে একত্ববাদ এবং খ নাম্বার থাকবে বহুত্ববাদ। তো একত্ববাদ কোনটা? একত্ববাদ হচ্ছে সমাজের সকল ক্ষমতা একটিমাত্র প্রভাবশালী গোষ্ঠীর হাতে ন্যস্ত থাকলে সেটাই বলবে একত্ববাদ। আর বহুত্ববাদ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন শ্রেণীর এলিটের হাতে ন্যস্ত থাকবে। অর্থাৎ বহুত্ববাদ অনুযায়ী সমাজে বিভিন্ন ধরনের এলিট রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক এলিট এবং অরাজনৈতিক এলিট ছাড়াও সমাজে সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা, শিল্প, এমনকি শ্রমিকদের মধ্যেও এলিটের অস্তিত্ব লক্ষণীয়। তো আমরা এবার বিভিন্ন প্রকার এলিট সম্পর্কে আলোচনা করব। তো আমরা পাবো শাসনকারী এলিট, অর্থাৎ যেসব এলিট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন প্রণালী এবং সরকারি কার্যক্রমে যুক্ত থাকে তাদের শাসনকারী এলিট বলা হয়। প্যারেটো বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এ শ্রেণীর এলিটকে এলিটের প্রথম রূপ হিসেবে চিহ্নিত করেছেন। এরপর আমরা পাবো অশাসনকারী এলিট, অর্থাৎ যারা শাসন কার্যে সরাসরি যুক্ত থাকে না। তো সমাজে এমন কতিপয় এলিট রয়েছে
যারা শাসন কাজের সাথে জড়িত নয় অথচ নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রভাবশালী, এদের অশাসনকারী এলিট বলা হয়। প্যারেটোর মতে অশাসনকারী এলিটগণ নির্দিষ্ট গুণাবলী অর্জনের মাধ্যমে শাসক এলিটে পরিণত হতে পারে। তো আমরা অশাসনকারী এলিট সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা আসব রাজনৈতিক এলিট সম্পর্কে আলোচনায় আসব। তো এলিট বলতে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী রাজনৈতিক এলিটদেরকেই বুঝিয়েছেন। তাদের মতে সকল সমাজেই একটি সংখ্যালঘু মানব গোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়, যারা সমাজের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এরাই হলো রাজনৈতিক এলিট। রাজনৈতিক এলিটদের দ্বারাই জাতি বা দেশ শাসিত হয়। এইচ.ডি. ল্যাসওয়েল নামক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তার মতে রাজনৈতিক এলিট হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিবর্গ। শাসক এলিট এবং রাজনৈতিক এলিট বহুলাংশেই একটা আর একটা সমার্থক। তো আমরা রাজনৈতিক এলিট সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব সামরিক এলিট। বর্তমানে উন্নত, উন্নয়নশীল, অনুন্নত নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যবস্থায় সেনাবাহিনীর বিভিন্ন মাত্রিক প্রভাব লক্ষণীয়। তারা নানাভাবে সরকারি ক্ষমতাকে প্রভাবিত করে। সামরিক এলিট বলতে এসব প্রভাব বিস্তারকারী উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বোঝায়। অনুন্নত এবং উন্নয়নশীল দেশের রাজনীতিতে এদের প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়। এরপর আমরা পাব আমলাতান্ত্রিক এলিট। আমলাতন্ত্র একটি সুশৃঙ্খল সংস্থা। যে কোনো সরকার ব্যবস্থায় আমলাদের প্রভাব দুর্দমনীয়। শাসন কার্যে প্রভাব বিস্তারকারী শীর্ষস্থানীয় আমলারাই হচ্ছে আমলাতান্ত্রিক এলিট। স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে এ ধরনের এলিটগণ শাসনকারী কর্তৃপক্ষের উপর প্রভাব বিস্তার করে। এদেরকেই আমলাতান্ত্রিক এলিট বলবে, অর্থাৎ একটি দেশের টোটাল আমলাতন্ত্রকে আমলাতান্ত্রিক এলিট বলবে। এরপর আমরা আসব ব্যবসায়ী এলিট। তো ব্যবসায়ীদের মধ্যে যারা বড় পুঁজি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একই সাথে প্রভাবশালী, তাদেরকে ব্যবসায়ী এলিট বলে। এ শ্রেণীর এলিটগণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ভোগ করে। উন্নত এবং শিল্প সমৃদ্ধ দেশসমূহে এদের প্রভাব সবচেয়ে বেশি। এরপর আমরা পাব ধর্মীয় এলিট। সব সমাজেই কতিপয় ধর্মীয় ব্যক্তিবর্গকে যথেষ্ট প্রভাবশালী হতে দেখা যায়। স্বীয় অনুসারী এবং সমাজে এদের প্রভাব প্রতিপত্তি লক্ষণীয়। ফলে যেসব ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম, তাদের ধর্মীয় এলিট বলে গণ্য করা যায়। এরপর আমরা পাব শিক্ষা সংস্কৃতি এলিট। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুষ্টিমেয় ব্যক্তিবর্গের প্রাধান্য লক্ষণীয়। সরকারের এতদ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এদের যথেষ্ট প্রভাব বিস্তার করতে দেখা যায়। এ ধরনের শিক্ষা সংস্কৃতি কর্মী এবং বুদ্ধিজীবীগণ যারা শিক্ষা ও সংস্কৃতিকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম, তাদের বলা হয় শিক্ষা সংস্কৃতি এলিট। এরপর আমরা পাবো পেশাজীবী এলিট, অর্থাৎ বিভিন্ন পেশার লোকদের মধ্যে যারা স্ব ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার শীর্ষে অবস্থান করে এবং এদের অন্যদের চেয়ে
অধিকার, সুযোগ সুবিধা ও ক্ষমতা অধিক মাত্রায় ভোগ করতে দেখা যায়। যেমন ছাত্রদের মধ্যে ছাত্র এলিট, শিক্ষকদের মধ্যে শিক্ষক এলিট, শ্রমিকদের মধ্যে শ্রমিক এলিট ইত্যাদি। যোগাযোগ এলিট সমাজের যেসব লোক যোগাযোগ ও প্রচার মাধ্যমের সাথে সম্পৃক্ত থেকে সমগ্র সমাজের উপর নানাভাবে প্রভাব বিস্তার করে তাদের যোগাযোগ এলিট বলা হয়। বিভিন্ন সংবাদপত্র এবং রেডিও টেলিভিশনের সম্পাদক এবং মালিক বৃন্দ হচ্ছে যোগাযোগ এলিটের অন্তর্ভুক্ত। তো এভাবেই আমরা বিভিন্ন প্রকার এলিট সম্পর্কে জানলাম। এরপর আমরা পাব এলিট সম্বন্ধে প্যারেটোর তত্ত্ব। ইটালীয় সমাজবিজ্ঞানী ভিলফ্রেডো প্যারেটো 1848 থেকে 1923 এলিট তত্ত্বের একজন শীর্ষস্থানীয় প্রবক্তা। তার পুরো নাম ভিলফ্রেডো ফ্রেডারিকো ডামাছো প্যারেটো। তিনি মনস্তাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করে এলিট বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছেন। তার বিখ্যাত দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থে সর্বপ্রথম এলিট তত্ত্বের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা লক্ষ্য করা যায়। সমাজবিজ্ঞানের আলোচনায় প্যারেটোই প্রথম এলিট শব্দটি ব্যবহার করেন। তিনি মূল ব্যুৎপত্তিগত বা সংকীর্ণ অর্থে শব্দটি প্রয়োগ করেছেন। তো প্যারেটোর মতে সমাজে বসবাসকারী সকল ব্যক্তিবর্গ দৈহিক ও মানসিক দিক থেকে সমকক্ষ নয়। মানব সমাজে দেখা যায় কিছু কিছু লোক যোগ্যতা ও দক্ষতার বিচারে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তাদের এই শ্রেষ্ঠত্ব সমাজের যে কোনো ক্ষেত্রে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসা বা শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে প্রযোজ্য। সমাজে এরূপ সামর্থ্য ও যোগ্যতায় যারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ তাদেরকেই প্যারেটো এলিট বলে অভিহিত করেছেন। এ দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সমাজের মানুষকে দুভাগে ভাগ করেছেন, এক উচ্চতর ও দুই নিম্নতর। তো আমরা দেখব যে তিনি জনগোষ্ঠীকে কিভাবে শ্রেণীবিন্যাস করেছেন। তো এখানে জনগোষ্ঠী আছে এবং উচ্চতর এলিট এবং নিম্নতর এলিট। এখানে উচ্চতর এলিটদেরকে বলা হয়েছে এলিট এবং নিম্ন স্তর যারা আছে, নিম্ন স্তর তাদেরকে অ-এলিট বলা হয়েছে। এবং এই উচ্চতর এলিটের দুই ভাগ করা হয়েছে, শাসক এলিট, অশাসক এলিট। এবার শাসক এলিটদের তিনি দুই ভাগ করেছেন, একটি হচ্ছে বুদ্ধিমান এলিট আর একটি হচ্ছে সাহসী এলিট। তো আমাদের এই তথ্যসূত্র হচ্ছে সমকালীন রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ, অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান, পৃষ্ঠা 208। তো এভাবেই প্যারেটো এলিট তত্ত্বের ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা আসব প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এটা প্রায় আসে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। এটা হয় ব্রড প্রশ্নে আসবে, না হয় সংক্ষিপ্ত প্রশ্নে বা শর্ট প্রশ্নে আসবে। এজন্য তোমাদেরকে এটা জানতে হবে। তো প্যারেটো এলিটের বিকাশ এবং পরিবর্তনের ব্যাখ্যা করতে গিয়ে এলিট আবর্তন, সার্কুলেশন অফ এলিট তত্ত্বটি প্রদান করেন। প্যারেটো মনে করেন শাসক এলিটদের ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় নয়, তাদের ক্ষমতার পালাবদল ঘটে। শাসক এলিটদের স্থলে অশাসক এলিট, এমনকি অ-এলিটরাও ক্ষমতা লাভ করতে পারে। প্যারেটো এলিটদের এরূপ চক্রাকার আবর্তনকে সার্কুলেশন অফ এলিট বা এলিট আবর্তন বলে অভিহিত করেছেন। প্যারেটো তার তত্ত্বে শুধু এলিটদের চক্রাকার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেননি, বরং এ পরিবর্তনের কারণও তিনি অনুসন্ধান করেছেন।
প্রত্যেক সমাজ এলিট শাসিত, কিন্তু এলিটদের শাসন ক্ষমতা চিরস্থায়ী নয়, কারণ এলিটরা যে সকল গুণাবলীর ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে তারা সবসময় তা বজায় রাখতে পারে না। ফলে শাসনকারী এলিটগণ ক্ষমতাচ্যুত হয়। তাদের স্থলে গুণ ও যোগ্যতা অর্জনের মাধ্যমে অশাসক এলিটগণ ক্ষমতা লাভ করে। কখনো কখনো এলিটরাও স্বীয় যোগ্যতা বলে শাসক এলিটের স্থলাভিষিক্ত হয়। এভাবে শাসক এলিট এবং অশাসক এলিট বা এলিটদের মধ্যকার ক্ষমতা রূপান্তর বা উত্থান পতনকে প্যারেটো এলিট আবর্তন বলে অভিহিত করেন। তার মতে এটি একটি চিরন্তন প্রক্রিয়া। প্যারেটো এজন্য বলেছেন, হিস্টোরি ইজ দ্য গ্রেভইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস, অর্থাৎ ইতিহাস হচ্ছে অভিজাতদের সমাধিক্ষেত্র। তো প্যারেটো তার যে এলিট আবর্তন, সেই আবর্তনের ধরন ব্যাখ্যা করেছেন। তো প্যারেটো তার এলিট আবর্তন তত্ত্বে প্রধানত দুই ধরনের আবর্তনের কথা বলেছেন। এক নাম্বার আমরা পাব শাসক এলিটদের মধ্যে আবর্তন। এ ধরনের আবর্তন ঘটে সাহসী এলিট ও বুদ্ধিমান এলিটদের মধ্যে। প্যারেটো তার এলিট সংক্রান্ত আলোচনায় দেখিয়েছেন, এলিটগণ দুই উপায়ে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে পারে, যথা এক বা ক, সঠতা বা ছলচাতুরির মাধ্যমে, ও খ, শক্তি প্রয়োগের মাধ্যমে। প্রথম উপায় অবলম্বনকারী এলিটদের তিনি ফটকাবাজ বলেছেন। এরা মেকিয়াভেলি বর্ণিত ফক্স বা শ্রীগালের ন্যায়। আর দ্বিতীয় উপায় অবলম্বনকারীগণ হচ্ছে লায়ন বা সিংহের অনুরূপ। প্যারেটো এদের নাম দিয়েছেন লগ্নিকারী। এ ধরনের এলিটের মধ্যে ক্ষমতার পালা বদলের ধরন সাহসী এলিটদের ক্ষেত্রে হয় বৈপ্লবিক আকারের, আর বুদ্ধিমান এলিটদের বেলায় হয় ধীরে ধীরে। প্যারেটোর মতে এ পরিবর্তন আংশিক বা সম্পূর্ণরূপে হতে পারে। জিরান্ড প্যারি একটি রেখাচিত্রের সাহায্যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা সেই রেখাচিত্রটা একটু দেখব। তো এখানে খেয়াল করো শিক্ষার্থী ভাই বোনেরা, বুদ্ধিমান ও সাহসী এলিটের মধ্যে আবর্তনটা দেখানো হয়েছে। তো এখানে আছে লায়ন এবং এখানে আছে ফক্স, এ বি সি, একটা থেকে আরেকটায় যাচ্ছে। তো ঠিক এইভাবেই আবর্তনটা দেখানো হয়েছে। এটা জেরিয়ান্ড প্যারি এটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা সাহসী তাদেরকে লায়ন হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এবং যারা সততা বা ছল চাতুরির মাধ্যমে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় এবং ক্ষমতায় আসতে চায় তাদেরকে ফক্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এভাবে রেখাচিত্রটা তুলে দিলেই হবে, এর বিস্তারিত বর্ণনা তোমাদের দেওয়া লাগবে না। এরপর আমরা পাব এলিট ও এলিটদের মধ্যে আবর্তন। এক্ষেত্রে এলিট এবং এলিটদের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটে। এটি আবার দু ধরনের হতে পারে, যথা ক, এলিট শ্রেণীর কিছু মানুষ উচ্চতর যোগ্যতা ও গুণাবলীর জোরে এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে। এলিটরা একত্রিত বা সংগঠিত হয়ে প্রতিষ্ঠিত এলিটদের অপসারণের মাধ্যমে ক্ষমতা দখল করতে পারে। তো আমরা বিষয়টি আবার রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখব। যেমন এলিট ও এলিটদের মধ্যে ক্ষমতার যে আবর্তনটা, এখানে যদি এলিট থেকে শুরু করি তাহলে এলিটরা এলিটে চলে যাচ্ছে।
তো এখানে দেখানো হয়েছে এলিটরা কিভাবে এলিটে পরিণত হচ্ছে এবং ক্ষমতা দখল করছে, আবার এলিটরা এলিটে পরিণত হচ্ছে। তো এই যে সার্কুলেশনটা, এটাই মূলত এলিট ও এলিটদের মধ্যে ক্ষমতার আবর্তন। তো প্যারেটো এলিট ও এলিটদের মধ্যে ক্ষমতার আবর্তন বিষয়ে আগ্রহী ছিলেন না, কারণ এরূপ আবর্তন সমাজের ভারসাম্য ও স্থিতিশীলতা বিনষ্ট করে বলে তিনি মনে করতেন। তো আমরা এরপরে আসব এলিট আবর্তনের কারণ। তো এখানে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন প্যারেটো, যে এই কারণে এলিট আবর্তন ঘটে থাকে। তো আমরা পাব সমন্বয় সাধনের গুণাবলী। এ শ্রেণীর রেসিডিউসের বৈশিষ্ট্য হল চিন্তা করার ক্ষমতা, উদ্ভাবন ক্ষমতা, কল্পনা শক্তি, চাতুর্য, মৌলিকত্ব ইত্যাদি। এ শ্রেণীর রেসিডিউসদের গুণাগুণ প্রথম শ্রেণীর রেসিডিউসের পরিচয় বাহক। এরপর আমরা পাব অধ্যাবসায়ের গুণাবলী। এ শ্রেণীর রেসিডিউস প্রথম শ্রেণীর রেসিডিউসের বিপরীত ধর্মী। প্রথম শ্রেণীর রেসিডিউসের ধর্ম হচ্ছে পরিবর্তন ও নতুনত্বের আশ্রয় নিয়ে সমাজকে পরিবর্তন করা, আর অপরদিকে দ্বিতীয় শ্রেণীর রেসিডিউসের বৈশিষ্ট্য হচ্ছে আনুগত্য, দেশপ্রেম, শক্তি ও রক্ষণশীলতা প্রভৃতি। তো বন্ধুরা, প্যারেটো এলিটদেরকে রেসিডিউস হিসেবে আখ্যায়িত করেছেন, এজন্য এখানে রেসিডিউস শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস উল্লেখ করেছেন। এরপর আসবে মেলামেশার গুণাবলী। তো এ ধরনের রেসিডিউসের কারণে মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে বাস করে, বিশেষ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন এ রেসিডিউসের কারণেই গড়ে ওঠে। তো প্যারেটো তার যে আলোচনা, সেই আলোচনায় 6টি ক্যাটাগরিতে ভাগ করেছেন রেসিডিউসদের, অর্থাৎ এই রেসিডিউসের কারণেই মূলত এলিট আবর্তনগুলো হয়ে থাকে। তো আমরা সেই 6 ধরনের রেসিডিউস আলোচনা করছি। এখানে আমরা 3টা আলোচনা করে ফেলেছি। এরপরে আমরা 3 নম্বর আলোচনা, 2টা আলোচনা করেছি, এবার 3 নম্বরে আসব। এ ধরনের রেসিডিউসের কারণে মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে বাস করে, বিশেষ করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন এ রেসিডিউসের কারণেই গড়ে ওঠে। কর্মক্ষমতার গুণাবলী, এটা 4 নম্বর রেসিডিউস। এ ধরনের রেসিডিউস মানুষের ভাবাবেগের সাথে যুক্ত। প্যারেটোর মতে মানুষ তার ভাবাবেগকে প্রকাশ করে অনেক সময় তার চাহিদার প্রয়োজনে, যেমন কোন দাবির প্রেক্ষিতে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়, সেটা গুণাবলীর উপরে নির্ভর করে, কর্মক্ষমতার গুণাবলীর উপরে নির্ভর করে। এরপরে আসবে সংহতি সাধনের গুণাবলী। এ ধরনের রেসিডিউস সমাজের ভারসাম্য রক্ষার সাথে সম্পৃক্ত। প্যারেটো যে সমস্ত রেসিডিউস সমাজে পরিবর্তনের বিরোধী, সেগুলোকে এ শ্রেণীভুক্ত করেছেন। প্যারেটোর মতে যে সমস্ত ব্যক্তি সমাজের স্থিতিশীলতার বিরুদ্ধে কাজ করে, এ ধরনের রেসিডিউস তাদের শাস্তির ব্যবস্থা করে। এরপর 6 নম্বর রেসিডিউস আমরা পাব, যে প্যারেটোর মতে এ ধরনের রেসিডিউস মানুষের যাবতীয় চিন্তা এবং তত্ত্বকে প্রভাবিত করে। জৈব রাসায়নিক কারণে
মানুষের মধ্যে কামনা বাসনার সৃষ্টি হয়, যা মানব সমাজের অস্তিত্বের জন্য অপরিহার্য। সর্বকালের মানুষের মধ্যে এটি বিদ্যমান। মানব আচরণের অনেক কিছুকেই এ ধরনের রেসিডিউস নিয়ন্ত্রণ করে। তো এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর রেসিডিউস তথা সমন্বয় সাধনের গুণাবলী এবং অধ্যবসায়ের গুণাবলী কে এলিট আবর্তনের ব্যাখ্যা করার ক্ষেত্রে প্যারেটো প্রাধান্য দিয়েছেন। তো এভাবে প্যারেটো এলিট আবর্তনের কারণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করার ক্ষেত্রে এটির উপরে বা রেসিডিউসদের উপরে গুরুত্ব আরোপ করেছেন। তো প্যারেটোর মতে রেসিডিউস হচ্ছে মানুষের যে সেসব সহজাত প্রবৃত্তি বা গুণাবলী যার সাহায্যে সে ক্ষমতার শীর্ষে আরোহণ করে। তো এভাবেই আমরা প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আমরা আলোচনা করলাম। আমরা অল্প কথায় প্যারেটোর এলিট তত্ত্বের সমালোচনা আমরা একটু দেখব। তো প্যারেটোর বিভিন্ন ভাবে প্যারেটোর এই তত্ত্বটি সমালোচিত হয়েছে। আমরা পাবো 1 নাম্বার, এটি একটি বিমূর্ত তত্ত্ব। প্যারেটোর এলিট তত্ত্বের বিরুদ্ধে একটি বড় অভিযোগ হচ্ছে এটি একটি বিমূর্ত তত্ত্ব। তিনি শাসক এবং অশাসক এলিটদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দ্বারা আবর্তন ব্যাখ্যা করতে গিয়ে ডিরাইভেশন এবং রেসিডিউসের কথা উল্লেখ করেছেন, কিন্তু ডিরাইভেশন এবং রেসিডিউসের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে সমর্থ হননি। ফলে এ সম্পর্কে তিনি বাস্তব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ব্যর্থ হন। তারপরে 2 নম্বরে পাবো অপর্যাপ্ত। প্যারেটো এলিট আবর্তনে যে ব্যাখ্যা দিয়েছেন তা খুবই অপর্যাপ্ত, কারণ তার তত্ত্বে কোনো সর্বজনীন সূত্র করা যায় না। এরপরে আসবে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ প্যারেটোর যে এলিট তত্ত্ব, এলিট আবর্তন তত্ত্ব, সেখানে তিনি দেখিয়েছেন যে এক সময় আবদ্ধ গোষ্ঠীর অবসান ঘটে এবং তারা শাসক এলিটের মর্যাদা লাভ করে, কিন্তু তার এই তত্ত্ব সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে ভারতের জাতিবর্ণ প্রথাভিত্তিক সমাজে তার এ তত্ত্ব অচল। এরপরে আমরা পাবো আংশিক ব্যাখ্যা। প্যারেটো এলিটদের চক্রাকারে আবর্তনের কারণ হিসেবে মনস্তাত্ত্বিক উপাদানের কথা বলেছেন। তিনি কিন্তু এর পাশাপাশি আর্থসামাজিক কাঠামোর শক্তিসমূহের যে ভূমিকা থাকতে পারে তা তিনি উল্লেখ করেননি। এরপর আমরা পাবো অনৈতিহাসিক, অর্থাৎ প্যারেটোর এলিট তত্ত্বের সিদ্ধান্ত সমূহ সর্বক্ষেত্রে ঐতিহাসিক তথ্য উপাত্ত দ্বারা সমর্থিত নয়। কোন সমাজে এলিটদের উদ্ভবের কোন ঐতিহাসিক ব্যাখ্যা তার তত্ত্বে পাওয়া যায় না। এ কারণে অনেকেই তার মতবাদকে অনৈতিহাসিক আখ্যা দিয়েছেন। তো এভাবেই বিভিন্ন সমালোচকের দৃষ্টিতে আমরা প্যারেটোর এলিট তত্ত্বের আলোচনা করলাম। তো সমালোচনা সত্ত্বেও এলিট সংক্রান্ত গবেষণায় প্যারেটোই এগিয়ে এবং তার মাধ্যমেই মূলত আমরা এলিটের আলোচনা পাই। এজন্য প্যারেটোর এলিট তত্ত্ব আমাদের রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আলোচনা করব মস্কার এলিট তত্ত্ব। তো প্যারেটোর ন্যায় গাইটানো মস্কাও ছিলেন একজন মৌলিক এলিট তাত্ত্বিক। 1858 সালে তিনি ইতালির প্যালারামো নামক এক দ্বীপে জন্মগ্রহণ করেন। তো তার যে বইটি ইতালি ভাষায় রচিত, কিন্তু পরবর্তীতে 1939 সালে দ্য রুলিং ক্লাস নামে এটি অনুদিত হয়। এই গ্রন্থে তিনি চীন, জাপান, ভারত, আমেরিকা ও উত্তর আমেরিকার ইতিহাস পর্যালোচনার মাধ্যমে স্বীয় বা নিজের এলিট তত্ত্ব তুলে ধরেন। তো মস্কা এলিট শব্দটিকে শাসক গোষ্ঠীর সমর্থক হিসেবে বিবেচনা করেছেন। তার মতে সব সমাজেই 2 শ্রেণীর মানুষের অস্তিত্ব বিদ্যমান। এক শ্রেণীর
এক শ্রেণীর শাসন করে, অন্যরা শাসিত হয়। যারা শাসন করে তারা সংখ্যায় মুষ্টিমেয়। এই মুষ্টিমেয় শ্রেণী সমাজের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে এবং প্রভাব প্রতিপত্তি বজায় রাখে, ফলে এরাই সমাজের সর্বোচ্চ সুবিধাভোগী। মস্কা এদেরকে রাজনৈতিক শ্রেণী নামে অভিহিত করেছেন। তো মস্কা কিভাবে মুষ্টিমেয় শাসক গোষ্ঠী বৃহৎ জনসাধারণের উপর শাসন ব্যবস্থা বজায় রাখে তার একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করাতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে তিনি দুইটি পন্থার উল্লেখ করেছেন। এক, রাজনৈতিক সূত্র প্রয়োগ করে শাসক শ্রেণী নিজেদের শাসনের বৈধতা দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে তাদেরকে ন্যায় নীতির আশ্রয় গ্রহণ করতে দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শাসন বজায় রাখতে সক্ষম হয়। তো এভাবেই আমরা মস্কার এলিট তত্ত্ব আলোচনা করতে পারি। এরপর আমরা আসব রবার্ট মিশেলের এলিট তত্ত্ব। জার্মান সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ রবার্ট মিশেলস এলিট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। 1911 সালে প্রকাশিত তার পলিটিক্যাল পার্টিজ, এ সোসিওলজিক্যাল স্টাডি অব দ্য অলিগার্কিয়াল টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি নামক গ্রন্থে এতদ সংক্রান্ত ব্যাখ্যা তিনি তুলে ধরেন। মস্কার ন্যায় এলিট বিশ্লেষণে মিশেলসও ছিলেন সাংগঠনিক পদ্ধতির অনুসারী। এলিট সংক্রান্ত তার বিখ্যাত মতবাদ গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি নামে পরিচিত। এ তত্ত্বের মাধ্যমে তিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর স্বল্প সংখ্যক মানুষের আধিপত্যকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আমরা এবার আলোচনা করব গোষ্ঠীতন্ত্রের লৌহবিধিটি কি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কয়েকবার এটা এসেছে এবং আসবে। তো মস্কার গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির মাধ্যমে তার এলিট সংক্রান্ত ধারণার বহিঃপ্রকাশ ঘটেছে। এলিট বা কতিপয় ব্যক্তির কর্তৃত্ব বিশ্লেষণ করতে গিয়ে তিনি দুটি বিষয়ের অবতারণা করেন, যে কতিপয়ের শাসন এবং সংগঠন। এই দুইটি তিনি বলেছেন। তার মতে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থা কিছু সংখ্যক ব্যক্তিবর্গের শাসনের উপর প্রতিষ্ঠিত। কিছু সংখ্যক ব্যক্তি বলতে তিনি মস্কার রাজনৈতিক শ্রেণী কিংবা প্যারেটোর শাসক এলিটদের এবং সংগঠন বলতে বিশেষত রাজনৈতিক দলকে বুঝিয়েছেন। তার মতানুসারে প্রত্যেকটি সামাজিক সংগঠন পরিচালিত হয় কতিপয় বিশেষ বিধিবিধানের দ্বারা। এই বিধিবিধানকে তিনি নাম দিয়েছেন গোষ্ঠীতন্ত্রের লৌহ বিধি। তিনি মনে করেন যে দলীয় সংগঠনের জন্য কতিপয় ব্যক্তির শাসন বা কর্তৃত্ব হচ্ছে একটি অনিবার্য বিষয়। গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি বিশ্লেষণ করলে দেখা যায় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল হচ্ছে অপরিহার্য বিষয়। রাজনৈতিক দলকে বাদ দিয়ে আধুনিক রাজনীতির কথা কল্পনা করা যায় না। আর রাজনৈতিক দলের মধ্যে সর্বদা অল্প সংখ্যক ব্যক্তিবর্গের কর্তৃত্ব ও নেতৃত্ব বজায় থাকে। মিশেলের ভাষায় প্রত্যেক রাজনৈতিক দলে নেতৃত্ব দান করে কতিপয় ব্যক্তি। ফলে দলীয় সংগঠনের অধীনে গণতন্ত্রের প্রকৃত রূপ হচ্ছে কতিপয় ব্যক্তিবর্গের শাসন। তো মিশেল এক্ষেত্রে বলেন, যারা সংগঠনের কথা বলে তারা মুষ্টিমেয় ব্যক্তির শাসনের কথা বলে। একইভাবে মিশেলস দেখিয়েছেন লৌহ বিধি অনুসারে রাষ্ট্র বা সরকার মুষ্টিমেয় একদল লোকের সংগঠন ছাড়া আর কিছু নয়। তো মিশেল দুইটি কারণ ব্যাখ্যা করেছেন রাজনৈতিক দলে গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কার্যকর থাকার পিছনে। মিশেল দুইটি প্রধান কারণ তিনি দেখিয়েছেন। এক, সাংগঠনিক কারণ। মিশেলের মতে প্রত্যেক সংগঠন পরিচালনার জন্য বিশেষজ্ঞ
নেতৃত্বের প্রয়োজন হয়, আর নেতৃত্বের জন্য প্রয়োজন হয় দক্ষতা বা যোগ্যতার। ফলে রাজনৈতিক দল সহ বৃহৎ সংগঠনগুলো পরিচালনার দায়িত্বভার অর্পিত হয় স্বল্প সংখ্যক ব্যক্তিবর্গের হাতে। এরপরে তিনি 2 নম্বরে দেখিয়েছেন মনস্তাত্ত্বিক কারণ। মিশেলের মতে কতিপয় ব্যক্তির কর্তৃত্বের মূলে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ। অধিকাংশ মানুষই রাজনৈতিক কর্মকাণ্ডে উদাসীন থাকে। রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় সে ব্যাপারে সাধারণ মানুষের জ্ঞান বা সচেতনতার অভাব দেখা যায়। সংগঠনের সাধারণ সদস্যরাও অনুরূপ। তাদের মনস্তত্ত্বই হচ্ছে নেতার আদেশ নির্দেশ দ্বারা পরিচালিত হওয়া। ফলে রাজনৈতিক সংগঠন তথা রাজনৈতিক ব্যবস্থায় কতিপয় ব্যক্তির একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। তো এভাবেই আমরা রবার্ট মিশেলের গোষ্ঠীতন্ত্রের লৌহ বিধি আমরা জানলাম। এরপরে গোষ্ঠীতন্ত্রের লৌহ বিধির কিছু বৈশিষ্ট্য আমরা পাব। যেমন এখানে নেতৃত্বের উৎপত্তি ও স্থিতিস্থাপকতা থাকবে, আমলাতন্ত্রের বিকাশে এটি সহায়ক হবে, চূড়ান্ত লক্ষ্যের স্থলে গৌণ লক্ষ্যের প্রাধান্য পাবে, মতাদর্শের ক্রমবর্ধমান কঠোরতা থাকবে, সংগঠনের সাধারণ সদস্যদের স্বার্থের উপর নেতৃত্ব প্রদানকারীদের স্বার্থের প্রাধান্য দেয়া হবে, নীতি নির্ধারণের ক্ষেত্রে সাধারণ সদস্যদের অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হবে বা করা হয়, ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে, বিরোধী দলীয় নেতৃত্বের সাথে ক্ষমতাসীন নেতৃত্বের আপোষ এখানে দেখা যায়। তো এভাবেই আমরা গোষ্ঠীতন্ত্রের লৌহ বিধি আমরা ব্যাখ্যা করলাম। এরপরে আমরা পাব সামাজিক রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে এলিটের যে ভূমিকা এটি। তো একটি সমাজে সামাজিক রাজনৈতিক উন্নয়ন বা আধুনিকীকরণে এলিট যথেষ্ট ভূমিকা পালন করে, এবং কিভাবে ভূমিকা পালন করে তা আমরা একটু দেখব। যে এটি জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দান করে, এটি শিল্পায়নে সহযোগিতা করে, এটি অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এলিটরা সহযোগিতা করে। তারপর রাজনৈতিক উন্নয়নে এলিটদের ভূমিকা অনস্বীকার্য। এরপরে আমরা দেখতে পাবো যে আধুনিকীকরণেও এলিটরা অবদান রাখে। মূলত সমাজের বিভিন্ন সামাজিক পরিবর্তন এগুলোতেও এলিটদের অবদান থাকে। তারপরে জাতি গঠনে এলিটের ভূমিকা আমরা দেখতে পাই। তারপরে আমরা সরকার গঠনে মূলত এলিটরাই অবদান রাখে বা ভূমিকা পালন করে। তারপরে কোনো প্রাতিষ্ঠানিকীকরণে এলিটদের ভূমিকা আমরা দেখতে পাই। তারপরে পাই গণতন্ত্রের সংরক্ষণ, তারপরে পাই মূল্যবোধ সংরক্ষণ, এবং জনমত গঠনে এলিটের ভূমিকা আমরা অনস্বীকার্য দেখতে পাই। এরপর আমরা আসব এলিট তত্ত্বের সমালোচনা। তো রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে এলিট তত্ত্বের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আমরা দেখতে পাই, এবং রবার্ট ডাল, জেমস এ বিল, কার্ল ম্যানহেইম প্রমুখ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এলিট তত্ত্বের সমালোচনা করেছেন। তো তাদের সমালোচনা থেকে আমরা দেখতে পাই যে এলিট তত্ত্বগত ধারণার কিছু অস্পষ্ট আমরা দেখতে পাই। এরপরে আমরা পাই এলিটের ভিত্তি নির্ধারণের ক্ষেত্রে জটিলতা পরিলক্ষিত হয়। তারপরে পাই শ্রেণীকরণের ক্ষেত্রে জটিলতা পরিলক্ষিত হয়। তারপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা নির্ণয়েও এই তত্ত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে এই তত্ত্বে মধ্যবিত্ত শ্রেণীকে অবহেলা করা হয়েছে, এবং পরবর্তী দেখতে পাই যে এটি একটি রক্ষণশীল মতবাদ। সমালোচকরা এটাকে রক্ষণশীল মতবাদ হিসাবে অভিহিত করেছেন। এরপরে অনেক সময় সমালোচকরা এটাকে গণতন্ত্র পরিপন্থী হিসাবে আখ্যায়িত করেছেন। এরপরে এলিটগণ রাজনীতিকে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না। এরপরে পাই
মার্ক্সবাদীদের অভিযোগ, যে এলিট তত্ত্বের বিরুদ্ধে মার্ক্সবাদীদের অভিযোগ হলো এ তত্ত্বে অর্থনৈতিক ক্ষমতাকে অবহেলা করা হয়েছে। এলিট তাত্ত্বিকগণ এলিট নির্ধারণের ক্ষেত্রে অবস্থানগত ক্ষমতাকে অতিমাত্রায় প্রাধান্য দিতে গিয়ে বাস্তব অবস্থা থেকে দূরে সরে গেছে। মর্যাদা দিয়ে মানুষের সামাজিক অবস্থা নির্ধারিত হতে পারে, কিন্তু রাজনৈতিক প্রভাব ভিন্ন জিনিস। তো এভাবে মার্ক্সবাদীরা এটির সমালোচনা করেছেন। এরপরে আমরা পাবো পক্ষপাতিত্ব, অর্থাৎ এই তত্ত্বটি একটু পক্ষপাত দুষ্টু। এলিট তত্ত্বকে অনেকে সমাজতন্ত্র বিরোধী মতবাদ বলে অভিহিত করে থাকেন। এ মতবাদ পুঁজিবাদ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করেছে। মার্ক্সবাদী তাত্ত্বিকগণ যে ক্ষেত্রে অর্থনীতিকে নির্ধারক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে এলিট তাত্ত্বিকগণ ক্ষমতা, মর্যাদা এবং প্রভাবকে মুখ্য নির্ধারক হিসেবে গণ্য করে তাদের মতবাদ খাড়া করেন। এ তত্ত্বে পুঁজিবাদের প্রতি পক্ষপাতিত্ব লক্ষণীয়। তো এভাবেই আমরা বিভিন্ন সমালোচকের দৃষ্টিতে যে এলিট তত্ত্বের সমালোচনা, সেটি আমরা আলোচনা করলাম। তো এভাবেই আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম এলিটের সংজ্ঞা, এলিটের প্রকারভেদ বা বিভিন্ন প্রকার এলিট সম্বন্ধে প্যারেটোর তত্ত্ব, প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব, মস্কার এলিট তত্ত্ব, রবার্ট মিশেলের এলিট তত্ত্ব, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে এলিটের ভূমিকা। ক্লাসটিতে কোনো কোনো বিষয় অস্পষ্ট এবং কারিগরি ত্রুটি থাকতে পারে। শিক্ষার্থী ভাই বোনেরা, যে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো মূল বইতে একটু দেখে নিও। মূলত শেখার ইচ্ছা থাকলে খুব সহজেই শিখতে পারবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।